সুধী দর্শক, দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের বরেণ্য মানুষদের আমন্ত্রণ জানিয়ে থাকি, যারা এদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, আমাদের দেশকে সমৃদ্ধ করেছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সেই সব মানুষ তারা আসেন, তাদের সঙ্গে আমরা কথা বলি, তাদের সম্পর্কে আমরা জানবার চেষ্টা করি, তাদের জীবন, তাদের অভিজ্ঞতা, তাদের সংগ্রাম, তাদের আনন্দ, তাদের বেদনা যতটুকু জানা যায়। আজকে এমনই একজন মানুষ আমাদের মধ্যে উপস্থিত, যার প্রধানতম পরিচয় তিনি একজন কবি। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং বাংলাদেশের কবিতার ক্ষেত্রে যার অসাধারণ অবদান, যিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন, বাংলাদেশকে ধারণ করেছেন, মানুষের আশা আকাঙ্ক্ষা, বেদনা, তার অন্তরের গভীরতম রহস্যগুলোকে কবিতায় ধারণ করেছেন, কবি মহাদেব সাহা। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। অবশ্য আপনার সঙ্গে আমাদের যে সম্পর্ক, তাতে ধন্যবাদটা না দিলেও হয় হয়তো। আমাদের কথাবার্তা খুব মানে অনানুষ্ঠানিক, একটা গল্প করার মতোই অনেকটা। তো আমরা মোটামুটি আমাদের দর্শক জানতে চান একজন মানুষের গোটা জীবনটা, তার গড়ে ওঠা, তার বড় হয়ে ওঠা, তার চলার পথে নানান ঘটনা। তো সেটা জানতে হলে আমরা একেবারে ছোটবেলা থেকেই শুরু করি আর কি, যে কোথায় জন্ম। আমি তখনকার পাবনা জেলা, বৃহত্তর পাবনা, পরে তো সিরাজগঞ্জ জেলার এটা একটা গ্রামটির নাম হচ্ছে ধানঘড়া। আসলে এই গ্রামটির নাকি পুরনো নাম ছিল ধান্যপুরি। চমৎকার নাম, কি সুন্দর নাম। হ্যাঁ, কিন্তু এই বলতে বলতে মানুষে এত কঠিন নাম আর রাখেনি, ধানপাড়া হয়ে গেছে, ধানগড়া হয়ে গেছে, এরকম হয়ে গেছে আর কি। যাই হোক, সেখানে আমার সেই ধানগড়া গ্রামে, সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে আমি জন্মেছিলাম। এটা তো এই 40 দশকের মাঝামাঝি সময়, গত শতকের 40 দশক মাঝামাঝি সময় আমি জন্মেছি। আপনার পরিবার গ্রামেই থাকতেন? হ্যাঁ, আমার মানে পরিবার গ্রামে, হ্যাঁ, বাবা মা গ্রামে থাকতেন। আমার বাবা অবশ্য কলকাতায় চলে গেছিলেন যখন স্কুলে এন্ট্রান্স, তখন ম্যাট্রিকুলেশন ছিল, এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরপরই বোধহয় ব্রিটিশদের বিরোধী স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে বাবা কলকাতায় চলে গেছিলেন। পরে তাকে সংসার দেখতে হয়েছে, ফিরে আসতে হয়েছে গ্রামে। তো আমি বাবার একমাত্র সন্তান। আচ্ছা, পিতা মাতার একমাত্র সন্তান। আমার বুকে যাওয়ারই কথা, নষ্ট কি করে রাস্তাঘাট পাড়ি দিয়ে আসলাম। আমার তো একটা আদর সোহাগে বড় হয়েছি। তারপরেও একটা কোথাও একটা ভিত ছিল, হয়তো কিছু একটা ছিল যার জন্য অবলম্বন করার জন্য চিন্তার মধ্যে। বাবার হয়তো স্বদেশী আন্দোলনটা ছিল। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম গদাধর সাহা। আচ্ছা, হ্যাঁ। আর মায়ের নাম বিরাজমোহিনী। মা খুব রামায়ণ মহাভারত পড়তেন এবং পাড়ার আমাদের আশেপাশের সব বাড়ির মহিলারা গ্রীষ্মকালে দেখতাম আমাদের বাগান বাড়িতে বসে একত্রিত হচ্ছে, মা রামায়ণ মহাভারত। এমন হয়ে গেছিল বহু অংশ তার মুখস্থ। তার কাছে আমাকে ছোটবেলায় রামায়ণ মহাভারত খুব আমি শুনেছি। মানে তখন থেকে মাথায় ছন্দ ঢুকতে, এই ছন্দটার কাজ করেছে এই রামায়ণ মহাভারত থেকে শুরু আর কি। আমি বোধহয় পয়ের প্রতি বা কবিতার প্রতি আকৃষ্ট হওয়ার একটি বড় কারণ এই রামায়ণ মহাভারত পাঠ শোনা। আমার পড়াশোনা শুরু করার ব্যাপারটা খুব মজার, একটা মজার ঘটনা। আমি কিন্তু লেখাপড়া শুরু করেছি বালিকা বিদ্যালয়। বালিকা বিদ্যালয়? হ্যাঁ, মেয়েদের স্কুলে পড়াশোনা শুরু করেছি। সেটা কি করে যে হলো একটা অদ্ভুত ব্যাপার। সেটা আমাদের গ্রামে ওই সময় একটা বালিকা বিদ্যালয় ছিল, নামটার নাম হচ্ছে কালীতলা বালিকা বিদ্যালয়। বেশ। তো আমার জ্যাঠতুতু বোন, বড় বোন, আমার চেয়ে বড়, ওরকম নেওয়াটা ছিলাম আমি। ও আমাকেও খুব কোলে পিঠে মানুষ করেছে, ওকে ছাড়া থাকতামই না। তো স্কুলে যাবেও, কিন্তু আমি তাকে ছাড়বো না, স্কুলে যাবোই তার সঙ্গে সঙ্গে। আমিও, টিচাররা, শিক্ষক যারা ছিলেন তারা আবার এটাকে আপত্তি করতেন না। তারপরে আমাকে অন্য স্কুল, আমি অন্য না, দিদিকে ছাড়া অন্য স্কুলে পড়বো না। টিচারদের বলে টুলে টিচার রাজি হলো, পড়ুক, আমাদের স্কুলে পড়ুক। তা আমি প্রাইমারিটা আমি এই কালীতলা বালিকা বিদ্যালয়। মানে আপনি বালিকা বিদ্যালয়ে একমাত্র বালক ছাত্র? আমি তখন, কিন্তু পরের দিকে দেখা গেল আমি যাওয়ার পরে আস্তে আস্তে একজন ঢুকলে তো আরও ঢোকার ব্যবস্থা করা হয়। স্কুল যখন পেরিয়ে গেছি তখন
প্রাইমারি স্কুল বা এরকম সময় থেকেই আমার একটা মাথার মধ্যে কিছু কিছু একটু লেখার শোক এসে গেল। কী করে আমি জানি না, কী করে লিখলাম। এটা একটা আমার বাবা যেহেতু একটু এই স্বদেশীর এর মধ্যে একটু ছিলেন, পত্রিকা পড়ার দিকে খুবই ঝোঁক ছিল বাবার। পত্রিকা সংগ্রহ, বসুমতী, লোকসেবক, হ্যাঁ, বাই উইকলি অমৃতবাজারও আসতো আমাদের বাড়িতে, দেখেছি ইংরেজিতে। এই ছোটদের পাতা দেখতে দেখতে আমিও কবিতা লেখা কিছু লিখে পাঠিয়ে দিলাম। সম্ভবত কচিকাচারা সুরে কিংবা মুকুল, আমি ঠিক মনে নেই এখন। আর এতটা একটা পাঠিয়ে দেওয়া কবিতাটা ছাপা হয়ে গেল। আচ্ছা, তো ওই বয়সে নাম চাপা হয়ে যাওয়া, পত্রিকায় চাপারকের নাম দেখে আমিও তো রাতারাতি একটু বিক্ষিপ্ত হয়ে গেলাম, গ্রামের মধ্যে, শিক্ষকদের মধ্যে ইত্যাদি। তারপরে দেখলাম ব্যাপারটা খারাপ না, নামও চাপা, একটু লেখাও যায়, এটা একটা এইভাবে হয়তো লেখা টেখা শুরুর মধ্যে চলে গেলাম। তখন আর পড়তে ইচ্ছা করে না, লিখতে ইচ্ছা করে বেশি। হ্যাঁ, তো এইদিকে একটু ঝুঁকে যাওয়া। আমাদের তো নদীর পাশ দিয়ে বাড়ি, নদীর তো নৌকা, বিশাল বিশাল নৌকা যেত, খুলনা থেকে নারকেল বোঝাই নৌকা আসতো। এই নৌকার মাঝি হওয়ার খুব শখ হতো আমার। কিছু বুঝি নাই, মানে নৌকার পথে, নদীর পথ, নদী আমার খুব প্রিয় ছিল। আমরা এগুলোর মধ্যে মানুষ হয়েছি। এই মাটি, জল, বৃষ্টি পড়ছে টিনের চালে, তার শব্দ আমরা শুনতে পেতাম। আর নদীর বর্ষার নতুন বানের জল যখন আসছে, তখন খলবল করে উঠছে, মাছ লাফিয়ে পড়ছে নদীর মধ্যে, এগুলো আমরা, খালের মধ্যে, এগুলো আমরা দেখেছি। এর যে আমি মনে হয় কি যে আমি যে পরে কবিতা লেখা শুরু করলাম, আমার খুব কৃতিত্ব নেই এর মধ্যে, থাকলে কে না কবি হয়। সেটা অবশ্য আপনি নিজে বিচার করে হবে না। আমার তাই মনে হয় যে এর আমার নিজের খুব কৃতিত্ব নেই। এই সবই একটা মানুষকে কবি করে তোলে। কারণ আমি যে অঞ্চলে মানুষ হয়েছি, সে অঞ্চলে রবীন্দ্রনাথ এটা উপভোগ করতে যেতেন, আমাকে যেতে হয়নি। রবীন্দ্রনাথের বোট নিয়ে সেই জোড়াসাঁকো থেকে এই পাবনা, সিরাজগঞ্জ, শিলাইদহ এই অঞ্চলে ঘুরতেন শুধু কবিতার উপকরণ সংগ্রহ করার জন্য। আর আমি এর মধ্যে জন্মেছি ভাই, আমার কি সৌভাগ্য বলেন। হ্যাঁ, আপনার স্কুল শেষ হলো কোথায়? তা স্কুল শেষ করলাম আমি বগুড়া জেলা একটা স্কুল থেকে। এর আগে একটি ঘটনা বলতে হবে, সেটা একটা খুব বড় ঘটনা নূর। সেটা এর আগেই তখন তো বোধহয় মধ্য 50-এ যুক্তফ্রন্টে নির্বাচনের পরপর, আমি তখন 10-11 বছর বয়স টয়স হবে এরকম, বঙ্গবন্ধু গিয়েছিলেন আমাদের স্কুলের সভায় বক্তৃতা করতে। স্কুলের শিক্ষকরা আমাকে, তখন আমি তো একটু কবি হয়ে গেছি, কবিতা লিখি, ছোটদের পাতায় কবিতা ছাপা হয়, যেটা কিছুই না, তারা বললেন তুমি একটা কবিতা লিখবে, বঙ্গবন্ধু স্কুলে, আমাদের স্কুলে আসতেছে মুজিব ভাই, শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে তুমি একটা কবিতা লিখবে। আচ্ছা, আমি আর কি কবিতা লিখবো, লিখে ফেললাম একটা পায়ের জাতীয়, হ্যাঁ মনে আছে কয়েকটা লাইন, তুমি আসিয়াছো আমাদের এই সবুজ গ্রামে, পাতার তোরণ গড়েছি আমরা তোমার নামে, এরকম একটা কিছু হবে তবে আর কি, এরকম করে। যাই হোক, সেটা আমাকে পাঠ করতে হবে। জীবনে প্রথম আমি মাইকের সামনে দাঁড়িয়ে এই কবিতাটি পড়ে, বঙ্গবন্ধুর পাশের চেয়ারের পাশে দাঁড়িয়ে আমি কবিতাটি পড়লাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই কবিতাটা শেষ করার সময় বঙ্গবন্ধু আমাকে জড়িয়ে ধরলেন, কোলে নিয়ে নিলেন, আমার মাথায় চুমু খেলেন, কোলের পাশে বসালেন এবং আশীর্বাদ করলেন। শুধু এইভাবে আশীর্বাদ করলেন না, তিনি মাইকে দাঁড়িয়ে বক্তৃতা করার সময় বললেন যে তো আপনাদের গ্রামের এই ছেলেটি মহাদেব, ও একদিন খুব বড় কবি হবে। এরপরে কি অবস্থা হতে পারে একটি গ্রামের একটি কিশোরের, বুঝতেই পারেন। আমি তো, এটা হয়তো আমার কোনোই কিছুই নয় কবি, এটা বঙ্গবন্ধুর মহানুভবতা। যাই হোক, এই পর্যায়ের পরে আমি, আমাদের স্কুলটা নষ্টের দিকে চলে গেল। ভালো, তখন বাবা বললো তোকে স্কুলে পড়াশোনা ঠিক হবে না, তোকে আমাদের বগুড়ায় পাশে আর একটি গ্রাম, বগুড়া জেলা, এটা বগুড়া জেলা কিন্তু একেবারে পাশাপাশি ধনুট স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করলাম। আমরা তো স্কুল শেষ করলাম, হ্যাঁ বোধহয়। তো আমরা এখন একটু যাই আর একটু উচ্চশিক্ষার দিকে। পাশাপাশি আপনার কবিতার বিষয়টা তো রইলই। কলেজে পড়তে আসলাম ঢাকায় প্রথম আমি। রেজাল্ট কেমন হয়েছিল? মোটামুটি ভালো রেজাল্ট না হলে ঢাকা কলেজে ভর্তি হওয়া যায় না, সুতরাং যা রেজাল্ট তাই ছিল। তো ঢাকা কলেজে পড়ার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ঢাকা কলেজে তখন হিন্দু হোস্টেল ছিল না,
নিউ মার্কেটে তখন ঢাকার সবচেয়ে সুন্দর জায়গাটা নিউ মার্কেট, হুম। পাশেই ঢাকা কলেজ হয়েছে, নতুন ঢাকা কলেজ যখন বিল্ডিং হয়েছে নিউ মার্কেট সেই কলেজে ভর্তি হয়েছি আমরা। আমাদের থাকতে হতো হচ্ছে আগামসি লেনে ল কলেজ ছিল একটা, এখনো আছে কিনা জানি না, সেই ল কলেজের পাশে একটা পুরনো জমিদার বাড়ি, পরিত্যক্ত বাড়িতে হিন্দুদের জন্য একটা হোস্টেল। আচ্ছা, সেই হোস্টেলে আমরা থাকতাম, এই জনা 40 ছাত্র। তো এটা খুব দীর্ঘদিন চালাতে পারলাম না ভাই, এটা এই সব পরিবেশটা খুবই তো এরকম চলতে যে এরকম ঠান্ডা, অসুস্থ হয়ে পড়লাম আমি, আমার টাইফয়েড হয়ে গেল। যখন পড়ি তখন টাইফয়েড হয়ে গেল, তারপরে সুস্থ হয়ে পরে আর ঢাকা আসিনি, বগুড়া কলেজে ভর্তি হয়েছি। বগুড়া ইজুলক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম, অনার্সও পড়লাম ওখানে। এমএ পড়তে আবার ঢাকা আসলাম। তখন হাই সাহেব আছেন বাংলার হাই সাহেব, তা হাই সাহেব উপদেশ দিলেন যে তার বাসায় সকালে দেখা করতে গেলাম, ওনার এক বন্ধু কবি আতাউর রহমান একটা চিঠি দিয়ে দিয়েছিলেন। তো উনি বললেন যে দেখো তোমাকে অনেক ঝামেলা করতে হবে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হলে, তুমি বাবা একটা বছর, তো তখন 1 বছর এমএ পড়তে হয়, তুমি ঢাকাতে যদি ঢাকা আসতে চাও ওটা পড়ে শেষ করে তারপর চলে আসো, তুমি এখানে আসো না, আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি, তোমার ইয়েতে পড়ো, আমার অ্যাডভাইসটা হচ্ছে এটা, তুমি রাজশাহীতে পড়াশোনা করো। যেরকম পরে রাজশাহীতে পড়ে চলে গেলাম। তারপরে জীবনটা তো কাটে, তারপর তো আপনাদের সঙ্গেই আছি, তারপর তো আপনাদের সঙ্গে এর জীবনের বলার কিছু নাই, এরপর তো ঢাকা পাড়ি দেওয়া কবি হওয়ার জন্যে। তারপরে আবার প্রথম ঢাকা আসলাম, কণ্ঠস্বরের একটা 4th বর্ষের একটা সম্মেলন হয়েছিল। আচ্ছা, এইটাই বোধহয় তরুণ কবি লেখকদের নিয়ে প্রথম ঢাকায় একটা সম্মেলন। কবিতা এইটা বোধহয় 67-68 সালের দিকে এই যে সম্মেলনটা হয়েছিল, সেখানে কবিতা পড়তে আসলাম আমি। মনীষ স্যার ছিলেন সেখানে সভাপতি, আর প্রবন্ধ পড়ার পরে মনীষ স্যার খুব একটু প্রশংসা করে ফেললেন, ফলে আর আকর্ষণ বেড়ে গেল। আমি একটা দীপ্র শব্দ ব্যবহার করেছিলাম, উজ্জ্বল, তো এই যে মহাদেব কি চমৎকার শব্দ ব্যবহার করেছে, উজ্জ্বল না বলে সে বলছে দীপ্র। এখন বুঝে কিছুই না ওটা, কিন্তু তখন মনীষ স্যার ভালো লেগে গেছে, আমিও তো ফুলে যাচ্ছি, যা হয় আর কি। গ্রাম থেকে এসেছি, মফস্বলী ব্যবহারও থাকে, তখন মফস্বল থেকে এসেছি কিছুটা, মফস্বলী ব্যবহার তো আছে, ঢাকায় এসেছি। তো এইসব করে টোরে পরে ঢাকায় তখন আর মাথায় চেপে গেল যে ঢাকায় কী করে আসতে হয়। তো সতীদা বললেন মহাদেব একটা কাজ হচ্ছে, এখানে তো পূর্বদেশ পত্রিকা বেরোবে, দৈনিক পূর্বদেশ, কি রাজশাহীতে পড়ে থাকবেন, এখানে চলে আসেন। তখন আমি রিসার্চ করছি বিশ্ববিদ্যালয়ের অধীনে, পিএইচডি রিসার্চ করছি, ইংরেজিতেও পড়ছি, রবীন্দ্রনাথ আধুনিক কবিতার উপর কাজ করছি। বলে রিসার্চ করে বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করে কী করবেন, ঢাকায় চলে আসেন। তো চলেন যে হাজার ভাইয়ের সঙ্গে দেখা করে দিই আপনাকে একটু, ভালো কবি কোথাও হামলা আসছি, হাজারি সাহেব, তার সঙ্গে দেখা করতে পারবো, তখন এইসব তো থাকে, হাজার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবো না। কিন্তু আমার একটা অদ্ভুত ভাগ্য, বুঝলেন, আমি যেখানেই যাই তখন বোধহয় কি একটা ব্যাপার ট্যাপার ছিল, দেখি খুব পছন্দ করে ফেলে। আজ আরে তুমি তো কী করো, তুমি এটা পূর্বদেশ চলে আসো, একটা দরখাস্ত করে ফেলো। তুমি এটা কাগজ দিলেন, 1 খণ্ড কাগজ দেবেন, দরখাস্ত লিখে দিয়ে যাও আমার কাছে, আসো না আসো দরখাস্ত দিয়ে যাও। তা আমি এটা দরখাস্ত ওখানে বসে লিখে দিয়ে চলে গেলাম। কিছুদিন পরে দেখি একটা অ্যাপয়েন্টমেন্ট গিয়ে হাজির সেখানে, হ্যাঁ, যে তুমি পূর্বদেশ তোমার চাকরি হয়ে গেছে, তুমি চলে এসো সাব এডিটর হিসেবে। তো মুস্তফা শাহ আমার খুবই অভিভাবকের মতো, সারা জীবনে আমি খুবই করেছি, বিশ্ববিদ্যালয়ের জীবনে, পরবর্তী এখনও তিনি আমার খুব স্নেহ করেন, গাইডও করেছেন বলা চলে সারা জীবনে। তুমি সাব এডিটর হয়ে তোমার যাওয়া হবে না, তুমি জানো জীবনটা নয়, এই ডেস্কে বসে বসে কাজ করবে, তোমার সময় নষ্ট হবে, তুমি একটু লেখালেখি করবে, তুমি ওখানে মাস্টারি করবে, বিশ্ববিদ্যালয় জয়েন করবে না, তুমি ওদের জানিয়ে দাও যে তোমাকে অ্যাসিস্ট্যান্ট করে নেয়, তাহলে তুমি যাবে। তাহলে এটা ছেড়ে দিলাম। আর সবই যা ঘটে যাচ্ছে, কীভাবে ঘটে যাচ্ছে, কপাল বোধ হয়। একটা অ্যাপয়েন্টমেন্টে চলে গেছে, সেটা টেলিগ্রাম করেছে আমার, হ্যাঁ, ইয়ার অ্যাপয়েন্টমেন্ট ইজ ফাইনালাইজড, হ্যাঁ, কাম শার্প জয়েন তখন আর এটা কে ছাড়ে, তখন আমি রাজশাহী সব ছিঁড়ে ছুঁড়ে ট্রেনে চেপে বসলাম। তো ঢাকা আসা তখন নেশানো চেপে গেছে, ঢাকায় না গেলে কবি হতে হবে, কবি হয় মাথার সবচেয়ে বড়, থিসিস টিসিস এগুলো কিছু করার দরকার নেই, রবীন্দ্রনাথকে আলোচনা করে আমি কী করবো, আমার উপরে অন্যরা আলোচনা করবে, এটা তখন মাথায় এসে গেছে। রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করার কী দরকার, গদ্য মানুষও লেখে, এসব মাথায় এসছে। তো ঢাকা ঢুকতে খুব কষ্ট হয়েছে, প্রথম ফিরে গেছি,
অক্ট্রয় দিয়ে শুল্ক দিয়ে ঢাকায় ঢুকতে, তখন একটা অক্ট্রয় ছিল, মফস্বলের উত্তরবঙ্গের লোক, একবার নদী পার হও, ঢাকা আমাকে রাখতেই চায়নি, ফেরত দিতে চেয়েছে, আবার আমি এসেছি ঢাকায়। তো তারপরে কথা বুঝি না ঢাকায় এসে তখন, হ্যাঁ যেমন তখন আমার কবিতা ছাপা হয়, তো একজন আমার কবি এক সাইদের মহাদেব আপনাকে পড়লুম, আমি তো ওটাই বুঝি না, আমাকে পড়লুম কি ব্যাপারটা, আপনাকে পড়লাম, আজকে আপনাকে পড়লাম। তখন বোধ হয় রোববারে সাহিত্যের পাতা বেরোতো, তখনও রোববারই ছুটি ছিল। তারপরে আমি তো তাকে আছি বোকার মতো, আমাকে পড়েছে ঠিক, আমাকে পড়লো, এটা কী ব্যাপার তো বুঝতে পারি না, বলে আপনার কবিতাটা পড়লাম, খুব ভালো হয়েছে। ও তখন থেকে আমি সবাইকে কবিতা পড়ে বলি আপনাকে পড়লাম, এটা বোধহয় বলতে হয়, ঢাকা এগুলো শিখতেছি কায়দা কানুন, তারপরে ওস্তাদ বলতে হয়, এগুলো শিখে যাচ্ছি। হ্যাঁ, তারপরে গিরিঙ্গি এসব শব্দ শিখে যাচ্ছি, ঢাকায় এসে নতুন করে আড্ডা দেই বিভিন্ন জায়গায়, এসব শব্দ কয়েন করছি, গিরিঙ্গি, তারপরে ওস্তাদ, ধর্মিয়া, মিয়া, এসব শব্দ আস্তে আস্তে কয়েন করা শুরু করলাম। এ পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। তবে বিরতিতে যাবার আগে আমরা একটা আপনার সম্পর্কে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নেব। সাহিত্যের পালাবদলে বাংলা কবিতার শাশ্বত রূপটিকে স্বব্যঞ্জনায় তুলে ধরেছেন যে কবি, তিনি মহাদেব সাহা। কবির জন্ম 1944 সালের 5 আগস্ট বৃহত্তর পাবনা জেলার ধানঘড়া গ্রামে। বাবা গদাধর সাহা, মা বিরাজ মোহিনী। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। 1961 সালে ধুনট হাই স্কুল থেকে ম্যাট্রিক, বগুড়া কলেজ থেকে 1964 সালে ইন্টারমিডিয়েট এবং সেখান থেকেই বাংলায় সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর 1968 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি অর্জন করে কবিতার টানে চলে আসেন ঢাকায়। 1969 সালে দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক পদে যোগদান করেন তিনি। 1980 সালে যোগ দেন ইত্তেফাকে। এর মধ্যে 1974 সালে বিয়ে করেন নীলা সাহাকে। তাঁদের 2 ছেলে তীর্থ ও সৌধ। ও খুব নিরিবিলি মানুষ, সব সময় সে খুব কবিতার মধ্যে মগ্ন থাকে, আর খুব আত্মসচেতন মানুষ, খুব স্পর্শকাতর, খুবই নিঃসঙ্গ। এক ঘর ভর্তি লোকের সামনেও সে খুব নিঃসঙ্গ থাকতে পারে, মানে থাকেই। ওকে আমরা ঠিক মানে সংসারে কবির বাইরে কিন্তু পাই না, সারাক্ষণ সে কবিতার মধ্যেই ডুবে থাকে। আর কবিতা তাকে বাঁচিয়ে রাখে শুধু কবিতায়, এবং ভালো রাখতে সাহায্য করে কবিতা। মানুষকে ভালোবাসা তার চরিত্রের একটা বিশেষ দিক। কাছে থেকেও দেখা যায় যে তাকে খুব মানে 38 বছর সংসার জীবনেও ঠিক সেই আসল মানুষটিকে এখন আমি পাইনি। সংসার জীবনে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেটা সে পারে না। এই সিদ্ধান্তগুলো, কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয় আমাকে, যে কারণে আমি তার সবচেয়ে অপ্রিয় লোক। মানুষের আসলে কবিতা পড়ে একজনকে কবিকে ভালোবাসা যায়, কিন্তু তার মনের মানুষ হয়ে, তার জীবন সঙ্গিনী হয়ে, তার স্ত্রী হয়ে, সন্তানের জননী হয়ে তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া খুব কঠিন। এই যে এত ঘোরের মধ্যে থাকে, তারপরেও খুঁটিনাটি বিষয়, কোথায় কি হচ্ছে, ছেলে কি করছে, কখন কি করা দরকার, সব কিছুর মধ্যেই সে থাকে মানে ওই রকমই ঘোরের মধ্যেই থাকে। এত কিছুর পরেও জীবনের যে সুখ বা আনন্দ, এর মধ্য থেকেই আমরা খুঁজে নিই। কবি মহাদেব সাহার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। তার মধ্যে কবিতার বই বেশি। তবে কবিতা ছাড়াও ভ্রমণ কাহিনী, আত্মজীবনী, শিশু সাহিত্য, প্রবন্ধ সহ নানা ধরনের রচনাও রয়েছে তার। সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তার অর্জন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ নানা পুরস্কার ও সম্মাননা। গৃহী সন্ন্যাসী এই কবি সকল কিছুর মাঝে থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে যান তাঁর নিজস্ব জগতে। সেখানে বহু জনতার মাঝেও তিনি একা।
সঙ্গী কখনো কবিতা, কখনো রেখাচিত্রের খাতা। কতদিন পর অজ্ঞাতবাস থেকে কবি তার প্রিয় শহরে এলেন। সাদা চুল আরো সাদা, উস্কো খুস্কো, শীর্ণ শরীরে পাঞ্জাবি আরো ঢলঢলে, কাঁধের ঝোলা ব্যাগ চৈত্রের ঝরা পাতার মতো বিবর্ণ। কবি এসে নামলেন রামপুরা রেল স্টেশনে, কিন্তু তাকে কেউ সেখানে চিনল না। তখন চাকরি পূর্বদেশে চলছে। চাকরি নামমাত্র। আমার ওই চাকরির জায়গা তো খুব বড় বড় লোকেরা চাকরি করে। আব্দুল গফর চৌধুরী তখন পুরোদের অ্যাসিস্ট্যান্ট এডিটর, নুরুল ইসলাম পাটোয়ারি, ওই যে কন্যাকুমারীর আব্দুর রাজ্জাক চৌধুরী ছিলেন তিনি সেখানে, উলিউল্লাহ সাহেব ওই আমাদের মুক্তি সংগ্রামের, হ্যাঁ উনি সেখানে চাকরি করতেন। এতে সময়তে চৌধুরী, হ্যাঁ সেখানে ছিলেন, কামাল লোহানি ছিলেন। এদের মধ্যে চাকরির মধ্যে আমি শৈশবের পরই বার্ধক্য, যৌবন উপভোগ করতে পারিনি। কারণ আমাদের যৌবনটা খুব অস্থির সময়, 68-69 আমাদের যৌবনের যে সময়, আমরা তখন রাজনীতি সমাজ তখন একটু চিন্তার মধ্যেও আমি ছাত্র ইউনিয়ন করতাম, যেহেতু একটু চিন্তা ভাবনা ছিল। এখানেও বন্ধু বান্ধব আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে। তারপরে তো চলে এসছে 71, সেটা আরো ভয়াবহ জীবনের মধ্যে। ওই সময় যারা হারিয়ে গেছে এই সময় বড় কবি হিসেবে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন সেই সময়, যেমন ধরুন শামসুর রহমান, হ্যাঁ, শহীদ তারা কাদরী, তখন, আল মাহমুদ, এদের সঙ্গে তো আপনার নিশ্চয়ই। হ্যাঁ খুবই বিশেষ করে শামসুর রহমান, আমরা তো ওই সময় আড্ডার মধ্যে তো শামসুর রহমান তখন তো দৈনিক পাকিস্তান, পরে এটা দৈনিক বাংলা হয়েছে, পাকিস্তানে শামসুর রহমান আর হাসান হাফিজুর রহমান একই রুমে বসতেন। হাসান ভাই আর শামসুর রহমান সবাই ওখানে অনেক কবিতা। হাসান হাবিব সাহেব তো বসতেন। হাসান হাবিব সাহেব সাহিত্য দেখেন, ফজল শাহাবুদ্দিন, ফজল ভাই তখন সেখানে, হ্যাঁ তো অনেক কবি সেখানে একসঙ্গে। ওর ঠিক উল্টো দিকেই হচ্ছে ওখানে সমকাল অফিস, সেকেন্দার জামুল ভাই বসেন। তাই আমাদের খুবই, তার উপর নানা রকম অত্যাচার করেছি আমাদের, এইগুলোর উপর তো আমাদের অত্যাচার, হাসান ভাইয়ের উপর আমাদের আর হাসান ভাই আমার চমৎকার, আমরা সবসময় গলা ধরে আমাদের যে কোনো তরুণের গলা জড়িয়ে ধরে উনি ভালোবাসতেন। তো একবার আমি, হাসান আর কে মনে নাই, 3-4 জন বসে শেরাটনের এই রেস্টুরেন্টে বসে, ইন্টারকন রেস্টুরেন্টে খেয়েছি, পানও করেছি, করে তো অনেক বিল টিল হয়ে গেছে। উপায় আর কি, টাকা যে পকেটটাকে ছাওয়ার মিলে তো পকেটে খুবই এই পয়সা দিয়ে হলে ইন্টারকন থেকে বেরোনো যাবে না। তা হাজারকে টেলিফোন করলাম ওখান থেকে অবজের বাড়ি, কোথায় তোমরা? আমরা এই তো আমরা শেরাটনে খেয়েছি, ইন্টারকনে খাইছি, হাজারে ভাই বলে এটা কী হয়েছে, তাতে কী হয়েছে, ওকে দাও টেলিফোন দিতে বলো, বলে ওদের সমস্ত বিল তোমরা পাঠিয়ে দাও আমার কাছে, ওদের চলে যেতে বলো। এইসব হয়েছে, এসব হয়েছে। একইভাবে যেমন ভালো তেমন খারাপ, পরবর্তীতে আবার দীর্ঘকাল বেকার থাকতে হয়েছে, এখনও বেকারই আছি প্রায় বলা চলে। আমি তো 75 পরবর্তী সময়গুলো দীর্ঘ সময় বেকারত্ব কাটাতে হয়েছে। সংবাদে কলম লিখি তখন, ওইটাই একমাত্র কাজ। হ্যাঁ, ওইটা পূর্বদেশ বন্ধ হয়ে যাওয়াতে, হ্যাঁ পূর্বদেশ বন্ধ হয়েছে। তখন সংবাদে ফিরে এসে, তখন তো অসুস্থ ছিলাম দীর্ঘ সময়, আমি বঙ্গবন্ধুর 75-এর পরে দীর্ঘ সময় অসুস্থ ছিলাম। 75-এর ঘটনা তো খুবই একটা, এই ঘটনা আমাকে একটু বেশি আলোড়িত করে আর দুই কারণে। অর্থাৎ 75-এর 10ই আগস্ট আমার নিজের বাবা মারা গেছে, আর 15ই আগস্ট আমাদের জাতির পিতা, জাতির জনক মারা গেছে। তো এই সময়টা খুব একটা আর একটা সময় জীবনের আমাদের চরম। এরপরে তো মুক্তিযুদ্ধ গেছে, সেই অংশ তো গেছেই, ঢাকাতেই 25শে মার্চে আমি ঢাকাতেই ছিলাম, এবং এই 15ই আগস্টের সময় আমি ঢাকায়। আপনি 71 সালে কোথায় ছিলেন? 71 সালে তো আমি পরে কলকাতায়, 25শে মার্চ তো আমি ঢাকায় ছিলেন। হ্যাঁ 25শে মার্চ থাকলাম কলকাতায়। আর কলকাতায় তো গিয়ে প্রথম ওই জয় বাংলা অফিসের সঙ্গে যোগাযোগ হয়েছে। জয় বাংলা অফিস বালুহাকা ক্লেনে জয় বাংলা অফিস ছিল। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছি। আকাশবাণীতে পূর্বাঞ্চলে একটা অনুষ্ঠান হতো, সরল গুহ সেটা করতেন বাংলাদেশের উপরে, সেখানে কিছু লেখালেখি করতাম। এই বিদেশি সাংবাদিকদের সঙ্গে একটা যোগাযোগ হয়েছিল, তাদেরকে আমাদের স্পটগুলো দেখানো, মুক্তিযুদ্ধের সঙ্গে এসে তাদেরকে বোঝানো এবং দেখানো, এই কাজটার দায়িত্বে আমি ছিলাম। দেশে ফিরে এলেন কবে? বোধহয় জানুয়ারির শেষের দিকে, 10 তারিখে বঙ্গবন্ধু যে ঢাকায় আসেন, আমি তখন ঢাকায় ছিলাম না। বঙ্গবন্ধুর কিন্তু কলকাতায় নামার কথা ছিল, খুব প্রস্তুতি আমরা সবাই, উনি আর কলকাতায় নামেননি। বিয়ে করলেন কোন সালে? 74-এর দিকে। প্রেম করে বিয়ে নাকি? প্রেমও বলা যাবে না, আবার অপ্রেমে অধরায় এরকম বিয়ে আর কি। নীলাকে আমি ঢাকায় দেখেছিলাম, হ্যাঁ ওর বোনেরা ঢাকায় থাকতেন। সে নাকি আমার বিচিত্রায় একটা কবিতা ছাপা হয়েছিল, স্পর্শ,
ছবি দিয়ে কবিতা ছাপা হয়েছিল, সেটা নাকি সে কেটে রেখেছিল। এখন সব বানিয়ে বলে আর কি। তো বলে যে এইটা দিয়ে তার ভাইদেরকে বলেছে, এটা হচ্ছে কবি, তো যাই হোক আমার সঙ্গে দেখা করবে, ঢাকা আসলে তো ঢাকা এসে আমার সঙ্গে এটা দেখা করেছিল তার ভাইদের সঙ্গে বোনদের সঙ্গে করে আমার সঙ্গে দেখা হয়েছিল। এটা জাস্ট দেখা আলাপ, একবারই আলাপ। পরে আর খুব যে তার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে এমন উনিও না। কি কবিতা লিখতেন? ও কবিতা লিখতো না, কবিতা একটু পড়তো নাকি, পছন্দ করতো এইসব আর কি। আমি একটু বোকা টোকা চাই বিয়ে করতে চেয়েছিলাম, তাদের দেখেছি আমার মতো হবে, নিলে একটু আগে একটু বোকা টোকা মানুষ, সহজ সরল মানুষ, আমি যে এরকম বেশি চালাক চাতুর হলে পারবো না। এটা তো চালাক, কিন্তু বোকা আমি দিয়ে বলাতে চেয়েছে আমাকে। মেয়েদের নিয়ে কবিতা যত লিখেছি, প্রেমের কবিতা যত লিখেছি, তত প্রেমে পড়ি নাই। আমি প্রেমের অনেক দু একটা মেয়ে বলেছে যে আপনি এত প্রেমের কবিতা লেখেন, তো তো আমি ভাই আমি যদি তোমাদের এত প্রেমে পড়ে যেতাম তো কবিতা লিখতে পারতাম কখন। আমি চালাক, প্রেমের পড়ার ভান করে কবিতা লিখতে চেয়েছি। কবিতার কথায় যদি আসতে হয়, নূর তো আপনি তো ভালো আবৃত্তি করেন, আমার কবিতাটা অসাধারণ আবৃত্তি আপনার মুখে, বঙ্গবন্ধুর কবিতাটা থেকে আপনি বিখ্যাত করেছেন। এই কবিতার একটা ইতিহাস আছে, এই কবিতার ইতিহাসটা বলি। হ্যাঁ হ্যাঁ, এটা দীর্ঘ কবিতা, হ্যাঁ অনেক নিশ্চয়ই জানেন না? বেশ দীর্ঘ কবিতা। হ্যাঁ। এই দীর্ঘ কবিতা আমি লিখেছি কতক্ষণে আপনি জানবেন? খুবই অবাক হবেন আপনি, আধা ঘন্টায় মাত্র। আমি তখন কিছুটা অপ্রকৃতস্থ মানুষ, অস্বাভাবিক। এই বঙ্গবন্ধুর মৃত্যু, আমার পিতার মৃত্যু, দেশের অবস্থার মধ্যে আমি কিছুটা অ্যাবনর্মাল একটা মানুষের মধ্যে ঘুরে বেড়াই, অপ্রকৃতস্থ, অস্বাভাবিক। আমার তখন এই পা দিয়ে হাঁটতে পারতাম না, পায়ে আস্তে আস্তে বসে পড়তে হয়। তো আমি এই সন্ধ্যার পরে রাস্তা এইসব এলাকায়, এই বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়াতাম একা একা। এই কবিতাটা এই মাঠে দিয়ে হাঁটতে হাঁটতে আমি মনে মনে লিখেছি, পুরো কবিতাটি ভাই। আমি লিখেছি বলে আমার এখন মনে হয় না, মনে হয় যেন আমাকে দিয়ে কেউ লিখিয়ে নিয়েছে। আমি কবিতাটা মনে মনে তৈরি হয়ে গেছে। বাসায় ফিরেছি, আমরা তখন এক রুমের একটি বাড়িতে থাকি, এক রুমের একটা ছোট্ট রুম, চাকরিবিহীন তখন আমি, একটু একটু অসুবিধাজনক জীবনের মধ্যেই কাটাতে হচ্ছে। আমি ঘরে ঢুকে আর করে একটা ছোট্ট টেবিল ছিল আমার, আমি টেবিলের সামনে গিয়ে বসে পড়েছি। এরকম কখনো করি না। নীলা বলো কী হলো তোমার, জামা কাপড় সঙ্গে কথা না বলে কবিতাটা খাতার মধ্যে তুলেছি। তারপর নীলাকে ডেকেছি, তুমি আসো বসো। আমি কবিতাটা পড়েছি, আমি দুজনে কেঁদেছি কবিতাটা শেষ করে। এই যে ট্র্যাজেডি, যে ট্র্যাজেডি, মানবিক যে ট্র্যাজেডি, আমি নিজে এমনি করে দেখি নূর, যে শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো কল্পিত, মানব ইতিহাসের এত বড় বাস্তব ট্র্যাজেডি বোধ আর কোথাও নেই। কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় শেক্সপিয়ারের কল্পিত ট্র্যাজেডি ওখানে হার মেনে যায়। সেই সৃষ্টি রাসেলের কথা যখন আমরা ভাবি, আপনি ভাবেন যে তার মার কাছে যেতে চাচ্ছে, তাকে আশ্রয় দেওয়া হচ্ছে মৃত্যুর কাছে, যে চাচ্ছে জল, তৃষ্ণা নিবারের জন্য একটু পানি খেতে চাচ্ছে, পানির পরিবর্তে তাকে গুলি উপহার দেওয়া হচ্ছে। এরকম হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড আছে, কিন্তু এইরকম এত নৃশংস, এবং তার বিচার করা যাবে না। আবার তার বিচার, ইনডেমনিটি। আমার এখন মনে পড়ে যে আমি বোধহয় ইন্ডিয়ানের মধ্যে একটি কবিতা লিখেছিলাম, মুজিব হত্যার বিচার চাই, বাংলার মাটি বাংলার চাই, সবাই বলে মুজিব হত্যার বিচার চাই, বিচার চাই। আমার এমনকি মনে হয় এই কবিতা যে পড়ে সেই আচ্ছন্নগ্রস্ত হয়ে যাবে মুহূর্তে, সেই আচ্ছন্নের মধ্যে এই কবিতা, আপনার কণ্ঠে কবিতা এত ভালো হওয়ার কারণ আপনি ওই মুহূর্তটাকে স্পর্শ করতে পারেন। এই যে সময় মুক্তিযুদ্ধ বা জীবনের কবিতা, এগুলো তো আপনাদের কাছ থেকে পাওয়া, এই মাটির কাছ থেকে পাওয়া, এগুলো আমাকে লিখতে হয়নি। মুক্তিযুদ্ধে নিজস্ব আলো, আমি দীর্ঘ কবিতাটি আমি তো এখান থেকে পেয়েছি। আমি যে দেখেছি, আমি মানুষের লাশ দেখেছি, মৃতদেহ দেখেছি, লাশের পর লাশ দেখেছি, আমাকে খুঁজতে হয়নি কিছু। প্রেমের কবিতা হয়তো প্রেমে পড়ে লিখতে হয়, কিন্তু দেশপ্রেমের কবিতা তো দেশই আমাকে উপহার দেয়। আমি তার কপি করেছি মাত্র, আমি তার কবি বলা যাবে না, আমি তার এই কপিরাইটার। তো এই তো জীবন ভাই আমাদের, এইটুকুই জীবন, এইভাবে কথাবার্তায়। আমরা যে জায়গাটায় ছিলাম, মানে ৭৫-এর পরবর্তী সময়ে আপনি নানান ধরনের কাজ তো করেছেন। আপনি নানান সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন, আপনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আপনি উদীচী সংস্কৃতি সংসদ ইত্যাদি নানান বিষয়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। আমি হয়তো খুব বেশি কিছু করতে পারিনি এগুলোর জন্য, কিন্তু আমাদের জীবনের এই যে ধারাটা, এই অংশগুলি খুব সমৃদ্ধ করেছে আমাদের জীবনে। যতটাই আমাদের জীবন যদি কিছুটা কিছু অর্জন হয়ে থাকে এগুলোর কাছ থেকে, শিক্ষাটা, এখান থেকে আমরা নীতিবোধটা পেয়েছি, এক ধরনের সৎ চিন্তার জায়গাগুলো পেয়েছি এইগুলোর কাছ থেকে, সংস্কৃতি সংসদ এবং ৭৫ পরবর্তী সময়ে কিন্তু
এই সংস্কৃতির সঙ্গে উদীচী নানাভাবে এই 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 নির্মমতার এই হত্যাকাণ্ডের প্রতিবাদের সঙ্গে যুক্ত হয়েছে, প্রতিরোধ করার চেষ্টা করেছে এই তরুণেরা। আর আপনি তো বাম রাজনীতির সঙ্গে আপনার একটা সংশ্লিষ্টতা ছিল। হ্যাঁ, আমি রাজনীতির সঙ্গে ছাত্র ইউনিয়ন করে এসেছি। এই সংশ্লিষ্টতা যুক্ত হওয়ার চেষ্টা সেইভাবে যে রাজনীতির জন্য যে ত্যাগের জায়গায় পৌঁছে যাওয়ার জন্য তা হয়নি, কিন্তু আমি ত্যাগী মানুষকে দেখেছি খুব কাছে থেকে। আমি তো বড় ভাইয়ের খুব ঘনিষ্ঠ হয়ে গেছিলাম একসময়, কিছুটা হ্যাঁ, খুব ঘনিষ্ঠতার। তা রণেশদার সঙ্গে তো আগেই খুব যুক্ত ছিলাম আমি, সব কাছে সত্যেন্দ্র রণেশদার সঙ্গে দেখেছি। এই সমস্ত লোকগুলোকে তো খুব কাছে থেকে দেখার সৌভাগ্য একটা সুযোগ হয়েছিল। এটা আমাদের জীবনকে অনেকভাবে রক্ষা করেছে। আমাদের বড় ভুল থেকে আমরা বোধহয় এদের দেখেই বাঁচতে পেরেছি। আমাদের একটা বাতিঘরের মতো কাজ করেছে। ৭৫-এর ঘটনার মধ্যে দিয়ে আমার নিজের মনে হয় যে আমি একটু কবিতার দিকে ঝুঁকে পড়েছিলাম বেশি, একটু রাজনীতি থেকে দূরে ছিলাম। ৭৫-এর এই ঘটনা আমাকে নতুন করে আবার রাজনীতি সচেতন করে তোলে। মানুষের এই সংগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে সেই যে রাজনীতি, সেই রাজনৈতিক ধারার সঙ্গে আমাকে যুক্ত হতে হবে। এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে আমি ভাবলাম যে রাজনীতি থেকে দূরে থাকাটা হচ্ছে এই এক ধরনের কবিতার মধ্যে ডুবে থাকা, এই দরিদ্র দেশে উন্নয়নশীল দেশের এক ধরনের অপরাধ। এই মানুষের সঙ্গে থেকে আমাকে কবিতা লিখতে হবে, এই বোধটা তৈরি হলো ভাই। আমি তখন একটু বেশি আমি তখন রাজনীতি, যেমন ছাত্র জীবনে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত, তখন আমি পার্টি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে যাই, কমিউনিস্ট পার্টির সঙ্গে। তখন আমাদের মধ্যে তখনকার কবিদের আমাদের অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে রাজনীতির সঙ্গে বেশি যুক্ত হলে বোধহয় কবিতা নষ্ট হয়ে যাবে, এরকম একটা ধারণা কাজ করতো যে কবিতা লিখতে হলে শিল্পবাদী, শিল্পসম্মত, শিল্পের জন্য শিল্প, এটা নির্জনতা বেছে নিতে হবে, জনারণ্যে থাকলে চলবে না, মানুষের মধ্যে এত থাকলে চলবে, এটা আলাদা আলাদা ভাব করে কবি হয়ে কবিতা লিখতে হবে। আমার নিজের মনেই হয় যে মানুষের কাছে না আসলে শিল্প হবে না। বিশেষ করে আমাদের মতো দরিদ্র দেশের, অনুন্নত দেশের মানুষের সাহিত্যের যে মূলধারা, কবিতার যে মূলধারা, সেটা গড়ে উঠতে হবে এই মানুষের মিছিল, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, মানুষের এর উষ্ণতার মধ্য দিয়ে, উষ্ণ সাহচর্যে, এদের সান্নিধ্যে, মানুষের শ্রমে ঘামে, এর মধ্যে দিয়ে থাকতে হবে। আমাদের দেশে যারা কবি, যাদের আমরা সার্থক কবি মনে করি, তারা কেউই কিন্তু এটার বাইরে যেতে পারে না। মূলধারার কবিরা সবাই এর মধ্যে এসেছেন, এর সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছেন। শামসুর কবিতা দেখেন, অন্যদের কবিতা, যাদের কবিতা, এরা কিন্তু এর সঙ্গেই যুক্ত থেকেছেন, এর বাইরে থেকে কিন্তু মূলধারার সাহিত্য কিন্তু হয়নি। প্রথম যে বইটি বেরিয়েছিল সেটা কি কাব্যগ্রন্থ ছিল? হ্যাঁ, আমার প্রথম বই কাব্যগ্রন্থ ভাই। এটা বলা যায় এটা 1900 শুধু প্রথম কাব্যগ্রন্থ, এবং বোধহয় স্বাধীনতার পরে আমারটাই কিংবা নির্বলেরটা প্রথম হবে কাব্যগ্রন্থ। 72-এর প্রথম যে বইটি বেরিয়েছে, এই গৃহে সন্ন্যাস, কামি ভাই কভার করেছিলাম প্রথম বইটি আমার। কবিতার তখন একটা খুব আলাদা সময় ছিল ভাই, এটা হয়তো মুক্তিযুদ্ধের পরে বা 78-79, এটার পেছনে রাজনীতি, সমাজ কাজ করেছে। কবিদের কৃতিত্বের চাইতেও সমাজের কৃতিত্ব অনেক বেশি। তখনকার যে সময়, রাজনীতি, তখনকার যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কবিতার প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ তৈরি হয়ে গেছে বাঙালির। আমার সোনার বাংলা গান দিয়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, সেই গানের মধ্যে দিয়ে জীবন দাসের কবিতা, নজরুলের কবিতা, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে বাঙালি কবিতার প্রতি তখন খুবই অনুরাগী হয়ে উঠেছে, কবিতায় খুব ভালোবাসে। আমি বাঙালির মতো বোধহয় কবিতা প্রেমিক জাতি আর এক রুশ জাতি বোধহয় এরকম কবিতা প্রেমিক আমি শুনেছি যে তারা খুব কবিতা প্রেমিক, মানে রাস্তায় দাঁড়িয়ে কবিতা পড়ছে এবং মানুষ ভিড় করে। আমি নিজে গিয়েও দেখেছি ভাই, সেখানে অনেক পাওয়া হয়ে গেছে, সে তুলনায় আমার দেওয়া কিছুই হয়নি। এই সমাজের কাছ থেকে, এই দেশের কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে এত ভালোবাসা, এর তুলনা হয় না। আমি বেশ করে এই কি পদ্য লিখেছি, কটা মানুষের কাছ থেকে সরতে পারি না, রাস্তাঘাটে সর্বত্র। মানুষের ভালোবাসায় আমি বড় হয়েছি, আমার দেওয়া কিছু হয় না। এটি আপনার বিনয় মাত্র? না, একদম বিনয় নয়, আপনার অসংখ্য গ্রন্থ বিনয় নয়। আমি এই কয়েকদিন আগে বোধহয় প্রথম আলোয় কিছু কবিতা লিখেছিলাম একসঙ্গে, তার মধ্যে আমি কয়েকটা কথা লিখেছি। আমি জন্মেছি কবিতা লিখতে, কবিতা লিখতে লিখতে মরে যাব। আমার কোনো কীর্তি নাই, আমি
কোনো সামাজিক শুভকর্ম, মানব হিতৈষণা, কোনো বিদ্যাপীঠ, অতিথিশালা, হ্যাঁ, কিছুই করতে পারিনি। গোটা একটা জীবন এই কবিতার স্বপ্নের পিছনে কাটিয়ে দিলাম, জগৎ সংসারের কোনো কাজেই লাগলাম না। এখন আমার একমাত্র সঙ্গী কবিতা, আমার একমাত্র সঙ্গী কবিতা, আমার ঈশ্বর, এমনি করে ভাবি। কিছুই করতে পারিনি। কি করতে পারলাম? আমি শুধু কবিতার লেখা নিয়ে, অক্ষর চর্চা নিয়ে বসে থাকবো। রবীন্দ্রনাথ কি তা করেছেন? না, রবীন্দ্রনাথ তো বিশাল মানুষের কাজ জন্য করেছেন। ব্যাংক করতে, প্রতিশরে এসে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, ক্ষুদ্র ঋণ চালু করেছিলেন, ক্ষুদ্র ঋণ চালন করেছেন, ছেলেকে কৃষি শিখতে পাঠিয়েছেন। বিলেতে পারে। বিরক্তি করতে পারেনি তার সন্তান, চলে গেছে। আমি দেখে এসেছি শান্তিনিকেতনে গিয়ে একটি গাছ তৈরি করেছে, বিভিন্ন গাছের মিশ্রণ করে একটা গাছ তৈরি করেছে। শঙ্কর বৃক্ষ। অসাধারণ সুন্দর। তো আমরা তো প্রায় শেষের দিকে এলাম। আসলে তো কথা তো অনেক থাকে, কথা বলতে কথা গেলে শেষ হবে না। শেষই সব। আপনার তো দুটি ছেলে। আমার দুইটি ছেলে ভাই। আমার একটি ছেলে তো বাইরে আছে, বড় ছেলেটি বাইরে থাকে, বাইরেও পিএইচডি করতে গেছিল, পিএইচডি আর করা হয়নি, ও অড জব করে থাকে সেখানে। আমার জন্যই, আমাকে চালানোর জন্যই তাকে আর পিএইচডি বাদ দিতে হয়েছে, সংসার দেখার জন্য বলা যায়। ছোটো ছেলেটি আমার সাথে সঙ্গেই থাকে, একসঙ্গে থাকি আমরা, ওকে নিয়েই থাকি উত্তরায়। তো ও একটা ছোট্ট ফার্মের কাজ করে, ছোট্ট একটা ক্লিনিকে চাকরি করে, একটা ক্লিনিকে দেখাশোনা করে, এই ধরনের চাকরি। এভাবেই আছি আর কি। এর বাইরেও তো আত্মীয় তো বলতে গেলে আপনারাই, স্ত্রী কন্যা, এরাই তার আত্মীয় নয়, তার বা তার যারা রক্তের সম্পর্কিত মানুষ তারাই তো তার আত্মীয় নয়। তার মূল আত্মীয় তার যারা তার চেতনার সঙ্গী, নিশ্চয়ই, যাদের সঙ্গে সে সংস্কৃতি চর্চা করে, তাদেরকে আপনার আমরা মতো মানুষ, বা ধরুন আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি মনে করি যে শুধু পরিবারের গণ্ডিতে আমরা বসবাস করতে পারি না। তো এটা আমাদের জীবনে খুব পাওয়া। তো এখন এই সময় আপনার কিভাবে কাটছে? এবার একটা লেখালেখির মধ্যে আমি একটা বড় কাজ করছি, সেটা হচ্ছে আত্মস্মৃতি 1975। আচ্ছা, এই নামে একটা বই লিখছি আমি। বইটা শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে বইমেলায়। 75, হ্যাঁ, বইমেলা বেরিয়ে যাবে। এটা খুব বড় বই, একটি খুব বড় বই। কিছু গল্প লিখেছিলাম, এইবার আমার গল্পের বইটা বেরোবে। এটা কি আপনার প্রথম গল্পের বই? প্রথম গল্প বই বেরোবে। সেই গল্পের বইটার নামটা আমি করেছি সেখানে গন্ধ ছিল, ফুল ছিল না। কিন্তু গল্পের বইয়ের নামও তো কবিতার মতোই হলো। কবিতার বই হয়তো একটি বেরোবে, একটা দুটো বেরোতে পারে। আর একটি বই বেরোবে, সেটা একটু অদ্ভুত ধরনের বই, সেটা মুক্ত গদ্য। আমি বিভিন্ন সময় যেসব প্রবন্ধ লিখেছি, মুক্ত গদ্য লিখেছি, কবিতার প্রতি লিখেছি, সেইগুলো সব বইয়ের আর নাম বলছি না, একটি বইয়ের নাম বললাম। তো সেখানে আমি ভ্রমণ কাহিনীরও কিছু অংশ এর মধ্যে যাবে। আমি সোভিয়েত দেশে যাওয়ার পরে সেই ভ্রমণ কাহিনী সমাপ্ত করতে পারিনি, তো সেটা আলাদা ভ্রমণ কাহিনী আমি লিখবো না, এইটার মধ্যে সেই ভ্রমণ কাহিনী জুড়ে থাকবে। আমি গোর্কির কিছু অনুবাদ করেছিলাম, সেই অনুবাদগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি ভেবেছি। আলাদা আলাদা এগুলো আর করা হবে না। আমি কিছু স্কেচ করেছি, আমি সেই স্কেচগুলো এর ভিতরে দিয়ে দেবো। এরকম একটা মানে সবকিছু মিলিয়ে একটা পুরোনো দিনের যারা আমার বন্ধুরা, তাদের সঙ্গে আমার প্রায় যোগাযোগই নেই এখন আর। এখনকার যারা আমার বন্ধু, এখনও আমার বন্ধু হচ্ছে এদের একেবারেই তরুণ, যারা তরুণ তরুণী নির্বিশেষে সবার সঙ্গে বসি, গল্প করি। যে কোনো আমার নির্দিষ্ট কোনো বসার জায়গা নেই, আমার কোনো অফিস টফিস থেকে, আমি যে কোনো চায়ের দোকানে বসি, কোনো বই মার্কেটে বসি, এইসব জায়গায় বসে এদের সঙ্গে আড্ডা দিই, এভাবে সময় কাটাই। আর বেশ সময় তো ঢাকা থেকে একটু দূরে থাকি, সেটা একটা ব্যাপার, খুব আসা হয় না, সপ্তাহে 1 দিন আসা হলেও এভাবে সময়টা কাটাই। আমি অবশ্য আজকাল একটু আঁকাঝোঁকাও করি, রং বাদ দিয়ে, বিনা রঙে পেন্সিল করার চেষ্টা করি। তো আজকে আমরা এখানেই শেষ করি আপাতত। শুধু দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। কবি মহাদেব সাহা আমাদের দেশের বরেণ্য কবি, তিনি অনেক লিখেছেন, আরও লিখবেন, কিন্তু তার মধ্যে অতৃপ্তি কাজ করে। তিনি মানুষের কাছে যেতে চান। আমি মনে করি তিনি কবিতা নিয়ে মানুষের কাছে গেছেন, কিন্তু তিনি মনে করেন যে কবি শুধু কবিতা লিখে তার দায়িত্ব পালন শেষ করতে পারে না, তার চেয়েও বেশি কাজ তার করা দরকার। এই অতৃপ্তি থেকেই তিনি আরও বড় সৃষ্টির দিকে নিয়ে যাবেন আমাদের সবাইকে, এটি আমাদের প্রত্যাশা। তার জীবন সুদীর্ঘ হোক,
সক্রিয় থাকুন এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।